আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব এর শুধু প্রেজেন্ট টেন্স নির্ভর 4টা নিয়মের কথা আমি আলোচনা করব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কোথায় কি নিয়মে হয়ে যায়। তো আমরা প্রথমে আসি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য এবং স্বাভাবিক কোনো ঘটনা অথবা বৈজ্ঞানিক সত্য বোঝালে আমরা যে ভার্বটিকে বাক্যের মধ্যে দেখি সেই ভার্বটি সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এখন প্রশ্ন হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে কি হয়, কি ঘটে? প্রথম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট এবং যে কোনো একটা নামের ক্ষেত্রে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় এবং সেটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট বসাতে হয়। আর যদি না হয় অন্য বাকি পার্সনের ক্ষেত্রে এস বা ইয়েস যোগ হয় না এবং নেগেটিভ যদি করতে হয় তাহলে সেখানে ডু নট ব্যবহার হয়। তো এটি হচ্ছে আসল কথা। এটি আয়ত্ত করতে পারলেই প্রয়োগ ক্ষেত্রটি উর্বর হয়ে যাবে। তো আমরা আসি উদাহরণ ছোটকাল থেকেই পড়ি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটি চিরন্তন সত্য। তো আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো এখানে মুভস হয়ে গেছে কারণ এটি চিরন্তন সত্য। কিন্তু পরীক্ষায় তো আর এটি আসে না, এই আইডিয়াটাই কাজে লাগাতে হবে আমাদের। এখন আমরা একটা স্বাভাবিক ঘটনার উদাহরণ দিয়েছি এক্সেসিভ রেইন মেক ফ্লাড। আমরা জানি অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা সৃষ্টি হয়, তাই তো? তো সেক্ষেত্রে এক্সেসিভ রেইন একটা একটা সাবজেক্ট, এই কারণে ভার্বের সাথে এস যোগ হয়েছে, মেক্স হয়েছে। আবার যদি এই উল্টা ধরি যে কম বৃষ্টি খরা সৃষ্টি করে, সেটি সত্য। তো লেস রেইন কজেস ড্রট, তো সেখানেও আমরা এস যোগ করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানির উপর ভাসে, এখানে ফ্লোটস হয়েছে কারণ বরফ পানির উপর ভাসে, এটি সূত্রের মতো, বৈজ্ঞানিক সূত্রের মতো। এবার আসি যদি পিপল হয়ে থাকে, পিপলটি কিন্তু প্লুরাল নাম্বার হয়ে গেল। তো পিপল লং, এখানে লং মানে আশা করা, পিপল লং টু ওয়াচ ক্রিকেট ফর প্লেজার। তো এখানে আমরা লংই রেখে দেব কারণ এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এটি ব্যবহার হয়নি, এটি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এবার আমরা আসি, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখছি। প্রথমেই পড়ি যে শিক্ষার উদ্দেশ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা। তো এখানে সাবজেক্ট এডুকেশন, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা বিষয়, এই মানে উদ্দেশ্য হওয়া, তো বরাবরই এস যোগ হয়েছে, এডুকেশন এইমস। এর পরেরটায় যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু আমাদের আপেল জন্মায় না। তো এরকম একটা প্যাসেজ যদি আমরা চাই তো সেখানে আমরা অটোমেটিকলি আমরা সেখানে নেগেটিভ শব্দ ব্যবহার করব, কিন্তু উইথ প্লুরাল নাম্বার, তো সেজন্য আমরা ডু নট ইউজ করেছি। কিন্তু থার্ড পারসন হলে ডাজ নট লিখতাম, কিন্তু উই পর তো অবশ্যই ডু নট হবে। তো উই ডু নট গ্রো অ্যাপেল ইন বাংলাদেশ। তো বন্ধুরা এবার আসি আবারও, দি সোয়ারিং প্রাইসেস অফ গুডস মেক্স দ্য পিপল লাইফ ডিফিকাল্ট, পণ্যের আকাশচুম্বী দাম মানুষের জীবনকে কঠিন করেছে। এটি একটি স্বাভাবিক ঘটনা, আজকে যেমন সত্য আগামীকালও সত্য। তো এই জাতীয় স্বাভাবিক ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স হবে এবং আমাদের সেই নিয়মটি আমরা কিন্তু আলোচনা করছি। এবার আমরা আসি আরও কিছু উদাহরণ। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার, আমাদের দলে অভিজ্ঞ 11 জন খেলোয়াড়ে গঠিত। এখানে কনসিস্টের পর আমরা কি বসাবো? আওয়ার টিম, এটাও কিন্তু একটা স্পিরিট, এটি কালেকটিভ নাউন। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, আওয়ার টিম, আসলে আমাদের এখানে এস আমাদের উঠেই দেওয়া দরকার। তো আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার। তো বন্ধুরা এখানে আমরা এস ব্যবহার করছি ভার্বের শেষে। এরপর 4 সিলিন্ডার হোয়াইট টাওয়ার রাইজ ফ্রম দি কর্নার অফ দ্য টেরেস, কোনার সোপান থেকে 4টি সরু সাদা দুর্গ উপরে উঠেছে। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা বাক্য থেকে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখানে এই 4 একটা সংখ্যা বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার, সেজন্য আমরা ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসাইনি। ঠিক পরেরটিও তাই, দে আছে, দে সিট আইডলস অ্যান্ড চেরিশ নো হাই অ্যাম্বিশন, তারা অলস বসে থাকে এবং কোনো উচ্চাশা ধারণ করে না। তো এখানে দে
পুরা নাম্বার, এই কারণে আমরা এখানে কোনো কিছুই বসাইনি, অক্ষত রেখে দিয়েছি। আমরা আবারও আসি, আরও একটা নিয়ম জানি। তো আমরা প্রথম নিয়মটা যখন পড়লাম, ঠিক প্রথম নিয়মেরই আর একটু প্রসারিত রূপ, সেটি হচ্ছে দ্বিতীয় নিয়মটা। এটাও কিন্তু স্বাভাবিক ঘটনা বোঝায়, কিন্তু এখানে আরো উল্লেখ করে দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলো থাকলে এইটি হয়। তো অতীত বা ভবিষ্যতের কোনো সময়ের উল্লেখ ছাড়া, অলওয়েজ, অলমোস্ট, রেগুলারলি, ডেইলি, সামটাইমস, obtain, generally, every day, occasionally, usually, hardly থাকলে বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর সিম্পল প্রেজেন্ট টেন্স হলেই তো একই অবস্থা, আগের নিয়মটাই, ভার্বের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে এস বা ইয়ের যোগ হয়। তো ম্যান অলওয়েজ নিড আ কোম্পানি, মানুষের সবসময় একজন সঙ্গী দরকার হয়। তো আমরা এখানে অলওয়েজ ম্যান আছে, এই জন্য নিডস ব্যবহার করছি। আবার যদি পরের সেন্টেন্সে দেখি যে প্রতিদিন প্রায় আমাদের দেশে দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স অলমোস্ট ডেইলি ইন আওয়ার কান্ট্রি। আমরা এখানে অলমোস্ট শব্দ বসিয়েছি, কিন্তু অলমোস্ট না বসালেও আমরা কিন্তু এটি প্রথম নিয়মের অধীন হচ্ছে যে স্বাভাবিক ঘটনা। অপেন ভিজিট পার্ক, সে প্রতিদিন পার্ক ভ্রমণ করে। তো এখানে হি রয়েছে বলি আমাদের এখানে কি এবং এস বসাতেই হবে, তাহলে আমরা এখানে এস বসাই দিই, অপেন ভিজিটস পার্ক। তো বন্ধুরা, আমরা আসলে প্রথম নিয়মটারই আমরা একটু একটু ভাবে প্রয়োগ করলাম। এবার আমরা আসি সেই প্রেজেন্ট টেন্স অ্যামিজার এবং হ্যাভ হ্যাজ থাকলেও কিন্তু প্রেজেন্ট টেন্স হয়, সেটি কিভাবে আসে আমি এর সঙ্গে আর একটা লিঙ্ক যোগ করে দিব, সেটি দেখলে অ্যামিজার এবং হ্যাভ হ্যাসের ব্যবহার আরো ভালো বোঝানো যাবে। এই জিনিসগুলো আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নিয়েছি। যেমন ক্রাইমিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এ ক্রাইম, কোনো কিছু না বুঝে পড়া অপরাধের সমান। তো এইখানে একটা ঘটনা, ইজ থার্ড পারসন, তো এখানে ইজ ব্যবহার করা হয়েছে। ইয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আর এনভায়রনমেন্ট, বায়ু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তো এখানে অ্যামিজ আর বির আড়ালে অ্যামিজারটি রয়েছে, কারণ এটি স্বাভাবিক একটা ঘটনা। এবার আমরা যদি পরের বাক্যটি পড়ি, পিতা মাতা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ বা আশীর্বাদ। তো প্যারেন্টস তো বাবা মা দুজন, এর জন্য আমরা এখানে ইজ না বসে আর বসিয়েছি। এরপর যদি আমরা যাই, অ্যান ওল্ড ম্যান হ্যাভ, এখানে রয়েছে ভার্ব, অলসো নিড অফ কোম্পানি, বৃদ্ধ লোকটি একজন সঙ্গী দরকার আছে। তো এখানে একটা মানুষ বোঝানো হয়েছে বলে আমি এখানে হ্যাস বসিয়েছি। তো দুজন হলে হ্যাভই বসতো, বা আমরা অক্ষত রেখে দিতে পারতাম। তো আমি আরো বলছি, এবং হ্যাভ হ্যাস এবং অ্যামিজ আর এর একটা ভিডিও আমার এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত রয়েছে, আমি এটি ট্যাগ করে দিব, আপনারা দেখবেন। স্টুডেন্ট হ্যাভ আমব্রেলাস টু ব্রেভ এন্ড রেইন টু স্কুল, ছাত্রছাত্রীদের ছাতা আছে বৃষ্টির দিন স্কুলে যাবার জন্য। এখানে অনেকগুলো ছাত্রছাত্রী, এই জন্য হ্যাভ ইউজ করেছি। তো আমরা পরেরটা নিয়ম যাই, এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের একটু জটিল নিয়ম। যখন কথাটা উল্টো করে বলা হয়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পজিশনে যায়, আর অবজেক্ট পজিশনটা যখন সাবজেক্ট পজিশনে আসে, তখন কিন্তু এটি প্যাসিভ হয়ে যায়। তো আমরা কয়েকটা উদাহরণ পড়ি এবং সেক্ষেত্রে দেখি যে আমরা প্যাসিভ প্রেজেন্ট টেন্সের প্যাসিভ যেভাবে করি, ঠিক সেইভাবে স্ট্রাকচারটি দেওয়া আছে, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেইন ভার্বের পার্টিসিপল। তো এখন বলা হচ্ছে যে সংবাদপত্রকে মানুষের সাংসদ বলা হয়। তো কারা বলে? মানুষ বলে। সে মানুষ কিন্তু এখানে নাই। তো এখানে নিউজ পেপার অবজেক্টকে নিয়ে আসা আছে, নিউজ পেপার কনসিডার। তো নিউজ পেপার যদি আবার কনসিডার হয়, তাহলে নিউজ পেপারের কথা বলতে পারার ক্ষমতা থাকে। সুতরাং বাক্যটি কিন্তু একটু মানে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এই কারণেই আমরা কি বলবো, নিউজ পেপার ইজ কনসিডার্ড, কারণ এখানে নিউজ পেপারটা অবজেক্ট হিসেবে এসেছে। এবং ঠিক পরের বাক্যটাই, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। কারা বলে? মানুষ বলে। সে মানুষ কিন্তু সাবজেক্ট সেখানে নাই, সে সাবজেক্টটা হাওয়া করে দেওয়া হয়েছে, কিন্তু অবজেক্টকে সামনে নিয়ে আসা হয়েছে। এই কারণে এখানে ক্রিকেট ইজ কল এ জেন্টলম্যান গেম। তো এখন আমরা আসলে অবজেক্টকে যখনই সাবজেক্ট পজিশনে ধরবো, তখনই সেটি আমাদের হচ্ছে প্যাসিভ হয়ে যাবে এবং প্যাসিভের সূত্র মেনে চলবে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করছি, এই জন্য আমাদের অবজেক্টের উপর অ্যামিজার ব্যবহার করা হচ্ছে। দি কিং রিলিভ অফ হিজ পেইন, রাজা ব্যথা থেকে মুক্ত হয়েছিল। তো কিং ওয়াজ রিলিভ অফ হিজ পেইন, কিন্তু আমরা যদি এটি না করে কিং রিলিভস করে দেই, তার মানেটি হচ্ছে রাজা ব্যথা মুক্ত করেছে, কিন্তু সেটি কিন্তু বাক্যটির অর্থকে আসলে নষ্ট করে ফেলে। তো কিং ওয়াজ এ রিলিভ অফ হিজ পেইন, অর্থাৎ চিকিৎসক রাজার ব্যথা মুক্ত করেছিল। তো এখন আমরা সেখানে কি করলাম, এই কিংটাকে মানে অবজেক্ট পজিশন থেকে
আমরা এখানে নিয়ে আসলাম সাবজেক্ট পজিশন, অর্থাৎ যখন সেটি অবজেক্ট প্রধান বাক্য হয়ে গেল। দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ পেইন। তো বন্ধুরা আসলে এই জিনিসটি বুঝতে পারলেই আমাদের মানে রাইট ফ্রম দ্য ভার্বের প্রায় 50%ই করা সম্ভব, এবং এই টেকনিকটি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার হতে পারে যখন অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। তো বন্ধুরা এখন আমরা আসলে পরের কয়েকটা উদাহরণ দেখি, যে এই যে আমাদের এই উদাহরণগুলো আমরা বরাবরই প্রশ্ন থেকে নিয়েছি। যেমন কুয়াকাটা নো অ্যাজ এ ডটার অফ দ্য সি। কুয়াকাটাকে সাগর কন্যা বলা হয়। কে বলে? মানুষ বলে, পিপল বলে, ভিজিটররা বলে। কিন্তু এখানে কিন্তু সেটি নাই, সেটা হাওয়া করে দেওয়া হয়েছে। তাহলে কি কুয়াকাটাকে বলা হয়? তো কুয়াকাটার সামনে পজিশনে আসা হয়েছে, এবং এটি যদি স্বাভাবিক একটা ঘটনা, এটা সবসময় বলবে, আজকেও বলা হবে, আগামীকালও বলা হবে। এই কারণে এটি মানে প্রেজেন্ট টেন্স, স্বাভাবিক ঘটনা। এই জন্য এখন পেসিভ হচ্ছে কুয়াকাটা ইজ নোন অ্যাজ এ ডটার অফ দ্য সি। ঠিক একই কারণে বার্ড ইমপ্রিজন ইন এ কেস, পাখিটি খাঁচায় বন্দী আছে। যদি আপনি বার্ডটাকে সাবজেক্টের ইমপ্রিজনসের জায়গায় এজ বসান, তাহলে অর্থটা কি? পাখিটাই খাঁচায় বন্দি করেছে। তাহলে অর্থের মধ্যে গন্ডগোল হয়ে যায়। তো এই কারণেই খাঁচার যে ব্যবসায়ী, সেই পাখিটাকে খাঁচায় বন্দি করে রেখেছে, সেই ব্যবসায়ী এখানে অনুপস্থিত। সুতরাং সেই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে কাজ করা হয়েছে। দ্য বার্ড ওয়াজ ইমপ্রিজন ইন এ কেজ, পাখিটি খাঁচায় বন্দি আছে। স্টুডেন্ট লাইফ কল দি সিড টাইম অফ লাইফ, ছাত্র জীবনকে বীজ বপনের সময় বলা হয়। তো স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দি সিড টাইম অফ লাইফ। ঠিক একই কারণে আমরা সবাই বলি, শিক্ষকরা বলে, বিদ্বানরা বলে, ছাত্র জীবন হচ্ছে মানে সে জীবনের সোপান। তো সেই কারণে স্টুডেন্ট লাইফটাকে সামনে নিয়ে আসা হয়েছে, এই কারণে পেয়েছি, এবং এটি স্বাভাবিক একটা ঘটনা। ফুটবল ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, কারা আয়োজন করে? কমিটির লোকরা আয়োজন করে। সেই কমিটির লোক এখানে কিন্তু দেয়া নেই। ফুটবল অবজেক্ট থেকে এনে সাবজেক্ট করা হয়েছে। ফুটবল ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস। ঠিক একই কারণে বিল্ডিং ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেল, দালানটি সাদা মার্বেল পাথরে তৈরি। তাহলে এটিও ঠিক একই কারণে কে তৈরি করেছে? তো এটা আমরাই তৈরি করেছি, সম্রাট শাহজাহান তৈরি করেছে তাজমহল নিয়ে। সুতরাং এখানে সম্রাট শাহজাহানের উল্লেখ নেই, শুধু বিল্ডিংকে নিয়ে আসা হয়েছে অবজেক্ট পজিশনে। এখানে অবজেক্ট পজিশন থেকে নিয়ে এসে সাবজেক্ট পজিশনে বসানো হয়েছে, যেটা আমরা সাধারণত ভয়েস চেঞ্জে করি। সুতরাং দি বিল্ডিং ওয়াজ বা ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেল, ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেল, দালানটি সাদা মার্বেল পাথরে তৈরি। কেন? কিন্তু সর্বদাই সত্য। আবার যদি অতীত ব্যবহার করতে কখনো ওয়াজ মেডও করতে পারতাম, তো আমরা এখানে স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবে উল্লেখ করব। তো বন্ধুরা আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে 4টা নিয়মকে সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো এই 4টা নিয়মেই যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, বাকি নিয়মগুলো আমরা সহজে বুঝতে পারবো। সুতরাং আজকে এত সুন্দর করে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।